প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে গ্লুকোমা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার সিদ্দিকুর রহমান 1974 সালের মার্চ মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চক্ষু বিষয়ে উচ্চতর এফসিপিএস ও ভারতের অরবিন্দ আই হসপিটালের গ্লুকোমার ওপর ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর এবং গ্লুকোমা বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, এবং আপনার মাধ্যমে আমি আমাদের দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি। গ্লুকোমা চোখের একটি বিশেষ সমস্যা। একটু জানতে চাইব যে আসলে গ্লুকোমা বলতে কি বোঝানো হয়? গ্লুকোমা শব্দটা আমাদের দেশে আগে খুব বেশি পরিচিত ছিল না, শুধু খুব বিশেষজ্ঞ পর্যায়ে ডাক্তারদের ভিতরে একটু কথোপকথন চলতো। আজকের দিনে অনেকেই এটা নাম জানে। গ্লুকোমা চোখের একটি রোগ, যেই রোগে চোখের নার্ভ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং একসময় চোখ টোটালি ব্লাইন্ড হয়ে যায়, মানুষ অন্ধ হয়ে যায়। আচ্ছা, ভয়টা হলো এখানে যে এইটা যে এত ধীরে ধীরে হয় যে বেশিরভাগ রোগীই এইটার লক্ষণ নিজে নিজে বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন অলরেডি 80 থেকে 90% ড্যামেজ হয়ে যায়। এই কারণে গ্লুকোমার ব্যাপারে আমাদের সচেতনতা প্রয়োজন, দেখার প্রয়োজন যে তার গ্লুকোমা আছে কিনা একজন পেশেন্টের। তাহলে এই যে আপনি বললেন যে বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় না এবং খুব ধীরে ধীরে এই ক্ষতিটা হতে থাকে, তাহলে কি করণীয় যাতে করে শুরুতেই বোঝা যায়? হ্যাঁ, শুরুতেই বোঝা যায়। আসলে প্রথম দায়িত্বটা হচ্ছে রোগীর, সে ডাক্তারের কাছে যাবে, কিন্তু কখন যায়? ব্যথা হলে, চুলকালে, লাল হলে, না হলে একটা চশমা লাগলে, এটা হচ্ছে রোগী তো যায় কোনো না কোনো কারণে, একবার না একবার যায়। যখন যায় তখন সেই চোখের ডাক্তারেরই উচিত এটাকে খুঁজে বের করা। আচ্ছা, এটা ডাক্তারের দায়িত্ব। মানে অন্য যে কোনো সমস্যাতেও যে কোনো সমস্যা নিয়ে যদি ডাক্তারের কাছে যায় তাহলে অবশ্যই তার এটা মানে ডাক্তারেরই উচিত একে ভালো করে দেখা যে তার গ্লুকোমা আছে কিনা। তবে কয়েকটা প্রাইমারি জিনিস সাধারণভাবে রোগী হিসাবে আমরা মনে রাখতে পারি। সেটা হলো যেমন ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন হচ্ছে, বিশেষ করে যদি 40-এর কাছাকাছি বয়স কিন্তু অনেক আগেই চশমা লাগতেছে, বা এরপরে চশমা পড়ছে কিন্তু খুব বারবার চেঞ্জ হচ্ছে, অথবা বিশেষ ধরনের অস্বস্তি, চোখে একদম অস্বস্তি হচ্ছে, এটা ওটা ড্রপ দিচ্ছে। অনেকের কাছে যায় ডাক্তারের কাছে, দেখা গেল যে বা কোনো নিজে দোকান থেকে কিনে তো ওষুধ আমরা দিতে অভ্যস্তই আমাদের দেশের মানুষ, কিন্তু অস্বস্তি যাচ্ছে না। যাই হোক না কেন ডাক্তারের কাছে যেতে হবে। গেলে এখন অধিকাংশ চোখের ডাক্তারই গ্লুকোমার বিষয়ে একটু মনোযোগ দিয়েই দেখেন। সুতরাং একজন চোখের ডাক্তারের কাছে পৌঁছালে তার দায়িত্ব হবে যে তার চোখের প্রেশার ঠিক আছে কিনা, চোখের ভিতরে চোখের নার্ভের স্ট্রাকচারটা দেখতে গ্লুকোমা রোগীদের মতো কিনা বা কোনো লক্ষণ আছে কিনা। আর সেটা যদি সন্দেহজনক হয় অবশ্যই পরবর্তী কিছু ইনভেস্টিগেশনের মধ্যে চলে যেতে হবে। ভিজুয়াল ফিল্ড টেস্ট করা, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি করে আমরা নার্ভ ফাইবারের স্ট্রাকচারাল ড্যামেজটা নির্ণয় করি, সেগুলো করে আমাদেরকে একটা সিদ্ধান্তে এসে পৌঁছাতে হবে। আচ্ছা, তো যদি আপনারা সেই মনে করেন যে রোগীটি ঝুঁকির মধ্যে আছে, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ আর কি থাকে? হ্যাঁ, এটা ঠিক যে অনেক আমরা একটা টার্মই আছে ক্লিনিক্যাল যে গ্লুকোমা সাসপেক্ট। তার মানে কিছু কিছু রোগীর দেখা গেল যে কোনো কোনো বৈশিষ্ট্য গ্লুকোমার সঙ্গে মেলে কিন্তু পুরোপুরি ঠিক ক্ষয়ক্ষতি এখনো হয়ে যায়নি, তখন তাদেরকে আমরা একটা নিয়মিত ফলো আপের ভিতরে থাকতে পরামর্শ দিই। সেটা হয়তো 3 মাস, 6 মাস বা 1 বছর পরে পরে, কোনো প্রবলেম যদি ফিজিক্যালি না থাকে তাহলে অন্তত 1 বছর পরে পরে দেখাতে বলি। তাকে আমরা আবার ভিজুয়াল ফিল্ড টেস্ট করে দেখি যে তার কোনো ড্যামেজ হচ্ছে কিনা। মানে ড্যামেজ হলেই শুধু আমরা কনফার্ম হতে পারি যে আসলে তার রোগটা আছে, তার মানে আমাকে রোগ নির্ণয়ের জন্য কিছু ড্যামেজ স্বীকার করে নিতে হবে। তবে সেটার জন্য আমাদের গ্রহণযোগ্য মাত্রার ভিতরে থাকে, দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত না করে। তো এই জন্য অল্প কিছু ক্ষতির মাত্রা যদি আমরা বেড়ে যাচ্ছে দেখি, তখন আমরা তাকে গ্লুকোমার চিকিৎসা স্টার্ট করে দিই। আচ্ছা, তো কিভাবে সেই চিকিৎসাটা শুরু হয়? হ্যাঁ, প্রাইমারিলি গ্লুকোমার চিকিৎসা যদি আমরা দেখি যে চোখের প্রেশারটা তার বেশি, তাহলে চোখের প্রেশারটা মেজারমেন্ট করে আমরা এই চোখের প্রেশার কমানোর কিছু ওষুধ দিই, বেশিরভাগই এগুলো ড্রপ জাতীয় ওষুধ। তো এটা দিলে পরে প্রেশারটা কম থাকলো, ওকে, এই অবস্থায় আবার আমরা তাকে অনেক দিন পরে আবার বা 3 মাস বা 6 মাস পরে আবার ফলো আপ করবো যে কোনো ড্যামেজ হচ্ছে কিনা।
যদি ড্যামেজ না হয় তাকে ওই প্রেশারে ওই ওষুধেই কন্টিনিউ করতে থাকবো। আচ্ছা। আর যদি দেখা যায় না এতেও ড্যামেজ হচ্ছে, তখন আমরা ওষুধের মাত্রা বাড়াবো, সংখ্যা বাড়াবো। এরকম 4-5 রকমের ওষুধ। চোখের প্রেসারের কথা শুনে তো অনেকেই বলে যে ব্লাড প্রেসারের কথা শুনেছিলাম, চোখের প্রেসার আবার হ্যাঁ, কি? এটা একটা কথা ঠিকই যে চোখের প্রেসারের কথা আগে তেমন শোনা যেত না। না, আসলে সবসময় তো রোগ ছিল, আগে আবিষ্কার হতো না বা চর্চা হতো না, এটা একটা বিষয়। তবে ব্লাড প্রেসার যাদের থাকে তাদের চোখের প্রেসার হতে পারে কিনা বা একটা সঙ্গে একটা সম্পর্ক আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। তা এইটা ধারণা করা হয় হয়তো বা আছে, কিন্তু এখনো পর্যন্ত সায়েন্টিফিক্যালি কিছু গবেষণাও চলতেছে, কিন্তু কোনো ক্লিনিক্যাল এভিডেন্স এখনো পর্যন্ত ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে আমরা এটা এখনো পাইনি বা আনি না। মানে এখনো এটা আমরা বিশ্বাস করি কোনো একটা সম্পর্ক হয়তো আছে, কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস এটা পাওয়া যায় না। তারপর আমরা ব্লাড প্রেশার যাদের আছে তাদের এটা কন্ট্রোল করাটা তো নানাবিধ কারণেই তাকে করতে হবে, সেটা আমরা পরামর্শ দিই। আর যাদের অনেকের আছে যে চোখের নর্মাল প্রেশার 10 মিলিমিটার মার্কারি থেকে 20 মিলিমিটার মার্কারি আমরা নর্মাল ধরি, ইন্টারন্যাশনালি স্ট্যাটিস্টিক্যালি এইটাই ভ্যালুড করা আছে। তো এর মধ্যেও অনেকের ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য যে ওষুধ খান তার দ্বারা প্রেশার যদি খুব বেশি কমে যায়, বডির প্রেশার, তাতে আমরা ধারণা করি যে চোখের প্রেশার নর্মাল থাকলেও কিছু ড্যামেজ হতে পারে। আচ্ছা, শুধুমাত্র ব্লাড প্রেশার বেশি কমে যাওয়ার কারণে, কারণ ব্লাড প্রেশার কমে গেলে রক্ত সরবরাহ কমে যায়, রক্ত সরবরাহ কমে গেলে তখন ওই ব্রেইন বা চোখের নার্ভ যেটুকু তার নিউট্রিশন দরকার, নিউট্রিশনের ঘাটতি পড়ে যেতে পারে। তো এগুলো অনেকটাই হাইপোথেটিক্যাল ব্যাপার। তারপর আমরা একটু ওই ব্যাপারটা কনসার্ন করি যে প্রেশার নর্মাল চোখের, কিন্তু তার গ্লোকোমার ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে চোখের প্রেশার নরমাল থাকার পরও সে গ্লুকোমা হতে পারে। এটাকে আমরা নরমোটেনসিভ গ্লুকোমা বা নরমাল টেনশন গ্লুকোমা বলি। এরকম আছে, এই জায়গাটা মানে ট্রিটমেন্ট করা একটু কঠিন। তার প্রেশার তো কমই আছে, আর কত কমাবো? তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? তখন আমরা তার সিস্টেমিক ব্লাড প্রেশার কন্ট্রোলের যে ওষুধগুলো খাচ্ছে সেগুলোর ভিতরে আমরা কিছু মডিফিকেশন করার জন্য কার্ডিওলজিস্টের সঙ্গে বা মেডিসিন স্পেশালিস্টের সঙ্গে আমরা কনসাল্ট করে একটা মিনিমাইজ করে একটা দাঁড়াবো। এটা একটু রেয়ার জিনিস, এটা মনে হয় সবাই অত এই ব্যাপারে খুব মানে অরিড হওয়ার দরকার নেই, তো সবাই এত ভয় পেলে জীবনযাপন করতে পারবে না। যেহেতু রেয়ার, সেটা আমরা কম আলোচনার মধ্যেই রাখি। যেটি সাধারণত হয়, সাধারণত যেটা হয় সেটাতে আমরা প্রেশার, চোখের প্রেশার বেশি থাকে এবং ভিজুয়াল ফিল্ডের ডিফেক্ট হয়। তো ভিজুয়াল ফিল্ড কি জিনিস? দৃষ্টিসীমার ক্ষেত্রে সে রোগী কিন্তু দূরে দেখতে পাবে ভালো। যেমন আমরা যে বলি যে 6/6 ভিশন, মানে নর্মালি একজন মানুষের এটা ভিশন থাকে বা 6 মিটার দূর থেকে সে সব কিছু দেখতে পাচ্ছে, সেটা কিন্তু ঠিক থাকে, কিন্তু কমে আসে চারিদিক থেকে তার ফিল্ড। আপনার ধরেন যে আপনার ক্যামেরার স্ক্রিন বা মোবাইলের স্ক্রিন চারিদিক থেকে নষ্ট হয়ে যাচ্ছে, মাঝখানটা ভালো আছে, আপনি মাঝখানটা কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু চারপাশ থেকে কমে আসলো। চোখের ভিতরে যে রেটিনা, এই রেটিনার ভিতরে নার্ভের যে ডিস্ট্রিবিউশন আছে চারিদিক থেকে কমতে শুরু করে। এই কমতে শুরু করতে তখন রোগী তো প্রথমে বোঝে না, কিন্তু লক্ষণটা কীভাবে শুরু হয়? পাশে দেখতে পায় না। যারা ড্রাইভিং করে নিজে, তাদের খুব প্রবলেম, সে মিরর দেখতে পাচ্ছে না, বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশ থেকে কেউ গেল টের পেল না, বা কোনো কিছু ধাক্কা লেগে যাচ্ছে, এরকম ঘটনা ঘটে। তখন কিন্তু অলরেডি যখন ঘটছে তখন কিন্তু অলরেডি 80% ড্যামেজ, দেরি হয়ে গেছে। 80% ড্যামেজ। আচ্ছা, তার মানে আরো আগেই আপনি যেটা বলছিলেন যে অন্য যে কোনো কারণেই যাওয়া হোক তখনই যাতে পরীক্ষাটা করা। তখন চোখের ডাক্তারেরই দায়িত্ব তাকে কমপক্ষে গ্লোকোমার প্রসঙ্গে একবার অন্তত চোখের ভিতরটা দেখা। এবং আমার মনে হয় যেহেতু আমাদের দেশের ক্লিনিক্যাল প্র্যাকটিসের মডেলটা ইউরোপ আমেরিকার মতো না, আমরা চাইলেও সব কিছু এরকম করতে পারি না, অনেক সময় অনেক বেশি ব্যস্ততায় আমরা ভুলে যাই। আলসেমিয়াও আমাদের একটা জাতীয় রোগ। তো রোগী যেহেতু নিজে কষ্ট করে যায় ডাক্তারের কাছে, আমার মনে হয় একটু রোগী যদি বলে স্যার একটু দেখবেন আমার গ্লোকোমা আছে কিনা, এইজন্যই তো সচেতনতা বৃদ্ধি, যে রোগী নিজেও যাতে কিছুটা সচেতন থাকে, মানে ভালো হয়। আচ্ছা, তো যখন গ্লুকোমা সম্পর্কে নিশ্চিত হয়ে যান, পরবর্তীতে আপনারা চিকিৎসা কিভাবে দিয়ে থাকেন? হ্যাঁ, চিকিৎসাটা ওই যে আমরা একটা মডেল দাঁড়া করাই এইভাবে, মানে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান দাঁড়া করাই, তার লাইফস্টাইল, তার কর্মপরিধি এবং তার মানে অ্যাবিলিটি অনেক কিছু ডিপেন্ড করে। তো ইনিশিয়ালি অল্প ডিফেক্ট আছে, অল্প প্রেশার, তাকে আমরা ওষুধ দ্বারা কন্ট্রোল হয়ে গেলে এবং ফলো আপে থাকলে ওকে। আচ্ছা, এর বাদে কোনো কোনো ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট করার দরকার হয়। আচ্ছা, এই লেজার ট্রিটমেন্টের মানে করে যদি সে ভালো থাকে আমরা লেজার করে দিই। আচ্ছা, কখনো কখনো অপারেশন করার দরকার হয়। দুই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা অপারেশন চয়েস করি। একটা হচ্ছে যে পেশেন্ট আসলে দীর্ঘদিন এত দামি ওষুধ ক্যারি অন করা তার জন্য কঠিন, একটু ঝুঁকি বেশি থাকলেও অপারেশন করে দেওয়ার উদ্দেশ্য প্রেশার কমানো আসলে।
তাকে অপারেশন করে দিলাম। আর মানে অপারেশনটা হচ্ছে সবচেয়ে একটু ঝুঁকিপূর্ণ, এটা লাস্ট ট্রিটমেন্ট। আর একটা ক্ষেত্রে আমরা অপারেশন করি যে পেশেন্টের আমরা সব রকম ওষুধ দেওয়া সত্ত্বেও তার প্রেশার কমছে না এবং তার গ্লুকোমার ক্ষয়ক্ষতি বেড়েই যাচ্ছে, তখন আমাদের গ্লুকোমার অপারেশন করতে হয়। কিছু ইমপ্লান্টেরও দেওয়ার ব্যাপার আছে, এটা ফিল্ট্রেশন সার্জারি বলি আমরা। এগুলো করাটা, এই অপারেশনগুলোর পরবর্তীতে রোগী কি অনেকটাই সুস্থ বোধ করেন? হ্যাঁ, অপারেশন করার পরে আসলে তার ভিশন যেটা লস হয়ে গেছে সে ফেরত পাবে না। আমাদের টোটাল কনসার্ন হলো হ্যাঁ যেটুকু আছে সেটাকে প্রিজার্ভ করা। এই জন্যই যত তাড়াতাড়ি যাওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে। অনেক ধন্যবাদ, চমৎকার কিছু পরামর্শ দিলেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম গ্লুকোমা এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ জানলাম অতিথির কাছ থেকে। আশা করছি উপকারে আসবে আপনাদের। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: যদি বায়ু দূষণ হয় তাহলে আমরা যে পিওর অক্সিজেনটা নেওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না, তো একটা বায়ু দূষণ হতে পারে। এবং সকালবেলা আমরা যখন বের হলাম, বের হওয়ার পরে এই বাতাসটা যখন আমাদের মধ্যে ঢুকছে তখন এইটার প্রভাবে কিন্তু এই যে দূষণীয় বাতাস, এর মধ্যে তো জার্মস থাকতে পারে, তাই না, ব্যাকটেরিয়া থাকতে পারে, নানা ধরনের জীবাণু থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, সব কিছু এটার মধ্যে থাকাটা খুবই স্বাভাবিক এবং সেটা আমরা ইনহেল করছি। এবং যেই কারণে আমাদের দেশে কিন্তু শিশু মৃত্যু আমরা যদি দেখি এবং বয়স্কদের মধ্যে একটা যদি জিনিস দেখি সেটা দেখব আমরা আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে ইনফেকশন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।